এর আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি। আজকে আমি বলবো যে ৪৫ বছর আগে ঠিক এই জায়গার থেকে কিভাবে বাবা ভক্তিপথে এসেছিল। তারপরে আমাদের পুরো পরিবারে একটা আমূল পরিবর্তন এসেছিল। শুধু আমাদের পরিবার না, মাসি, মেসো, ইভেন আমার দাদু, দিদা সবাই এই পথেই হেঁটেছিল। কিভাবে হয়েছিল এত কিছু সব আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। নর্থ বেঙ্গলে আমাদের গুরুদেবের দ্বারা প্রতিষ্ঠিত যত আশ্রম আছে তার মধ্যে একটা দেখিয়েছিলাম সীতাই আশ্রম। সেটা ৭-৮ মাসে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর আজকে এসেছি তুফানগঞ্জ আশ্রম। এটা নর্থ বেঙ্গলের একটা বিশাল বড় আশ্রম, প্রতিষ্ঠিত এবং সুনামধন্য। ভেতরে তোমাদের দেখাবো বিশাল বড় মন্দির প্রাঙ্গণ। সেখানে এখন অষ্টপ্রহর হচ্ছে। গুরুদেবের সুপুত্র এসেছেন, তার মুখে সুন্দর সুন্দর ভক্তি কথাও আমি শোনানোর চেষ্টা করব যৎসামান্য। তো এই আশ্রম থেকেই আমার বাবার জীবনে একটা আমূল পরিবর্তন এসেছিল। আর ৫টা মানুষের মতনই আমার বাবার জীবনটা স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু বিয়ের পর আমার দাদু মানে আমার মায়ের যে বাবা, তার নির্দেশে বাবা যখন এলো গুরুদেবের সাথে দেখা করতে এই মন্দিরে, তখন কি হলো সেটা বলছি, দাঁড়াও। তার আগে দেখে নাও গুরুদেবের আশ্রমের এই পাশেই গুরুদেবের যত শিষ্যরা আছেন, আমাদের গুরু ভাইরা, গুরুদেবের বিগ্রহ, গুরুমা, গুরুদেবের সাথে যত বিগ্রহ আছে, স্বরগোস্বামীর বিগ্রহ, পুজোর উপকরণ, তুলসীমালা, মালার আধার সব ওরা এখানে নিয়ে বসেছেন। যার যেভাবে যেটা প্রয়োজন হবে এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে, তিলক থেকে শুরু করে সবই আছে। তাহলে চলো এখন ভেতরে যাই। এখান থেকে মা, মাসি অনেক কিছুই নিয়েছে। তাহলে চলো এখন মন্দির প্রাঙ্গণটা ঘুরে ঘুরে দেখাই। মন্দিরের বিগ্রহ এবং অষ্টপ্রহরে যে অসাধারণ সুন্দর কুঞ্জ সাজিয়েছে, সব কিছু দর্শন করাতে করাতে বাবার ভক্তি জীবনে প্রারম্ভর কিছু সংক্ষিপ্ত কাহিনী শেয়ার করার চেষ্টা করি। মানুষে বলে যে শাসন করে বা জোর করে হয়তো কাউকে দিয়ে ভক্তি করানো যেতে পারে, কিন্তু এটা কখনোই সম্ভব না। তার জন্য প্রয়োজন হয় পূর্বজন্মের স্বীকৃতি, গুরু বৈষ্ণবের কৃপা, আর এবং অবশ্যই বংশ পরম্পরা। বংশে যদি কোনো ভক্ত কেউ থাকে, পূর্বপুরুষদের মধ্যে কেউ, তাহলে তাদের কৃপা আশীর্বাদে নিশ্চয়ই সেই বংশের কোনো না কোনো কেউ সেই ধারা অনুযায়ী সেই সেবাটা লাভ করে। তো আমি শুরু করি। বাবার যে ঠাকুরদা ছিলেন, তিনি ছিলেন একজন বিশাল বড় সুনামধন্য একজন বৈষ্ণব। তিনি ছিলেন গোপাল ভগবানের ভক্ত। তো বাবার কাছে ওনার সম্পর্কে আমি অনেক শুনেছি। তারপর আসি আমার ঠাকুরদার বিষয়ে। আমার ঠাকুরদা সে সময়কার তদানীন্তনকালের বাংলাদেশের বেশ জমিদার গোছের একজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন। তিনি তার জীবনকালে দেখেছেন কিভাবে বাংলাদেশ যখন ভাগ হয়ে যায় তখন কিভাবে ওনার সয় সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে। তিনি যতটা পেরেছেন গুছিয়ে এনে যখন ভারতে এলেন, তখনও তিনি অনেকটাই অর্থশালী ছিলেন। তিনি নিজে একা 14 থেকে 15 বার অষ্টপ্রহর দিয়েছেন বাড়িতে। যেই অষ্টপ্রহরগুলো এখন আমরা দেখি পাড়ায় পাড়ায় চাঁদা তুলে একটা ক্লাব মিলে বা একটা কমিটি মিলে করে, সেই ধরনের অষ্টপ্রহর সেই সময়ে আমার ঠাকুরদা একাই করেছেন। তো বুঝতেই পারছো আমার বাবার যে বংশ পরম্পরাটা ছিল সেটা ভীষণই ভক্তিমূলক ছিল। তো বাবা সেই বংশে জন্মেছে, বাবার মধ্যেও সেই স্বীকৃতিটা অবশ্যই ছিল। তো বাবা ছিল ভীষণ মানে একগুঁয়ে, যেটাকে বলবো ভীষণ রাগী, নিজে যেটা মনে করতো সেটাই হবে, সেটাই ঠিক বাবার কাছে। তো বাবা ছিল অত্যন্ত মেধাবী, স্মৃতিশক্তি প্রখর এবং সংস্কৃতে বাবার অসাধারণ পারদর্শিতা। বাবা কিন্তু কখনোই কোনো টিউশন টিচার বা কোনো কারো সহায়তা ছাড়াই সংস্কৃত নিয়ে উনি সে সময়কার কুচবিহারের এবিএন শীল কলেজ থেকে পাস আউট করেন। সমস্তটাই নিজের চেষ্টায়। কেন নিজের চেষ্টায় বলি কেন? কারণ আমার ঠাকুরদার যেহেতু প্রচুর বিষয় সম্পত্তি জমিজমা ছিল, তো তিনি চেয়েছিলেন আমার বাবা যেন সেই জমিজমা দেখাশোনা করে সেইভাবেই যেন জীবনটা কাটিয়ে দেয়। কিন্তু আমার বাবার ছিল জ্ঞানের আগ্রহ, আরও বেশি জ্ঞান সংগ্রহ করা, শিক্ষায় নিজেকে আলোকিত করা, বাইরের জীবনটাকে দেখা, খালি জমিজমা ছাড়াও যে জীবনে আরও কিছু আছে সেটাকে দেখা, প্রাণ ভরে একটা নিঃশ্বাস নেওয়া। তো বাবা কী করলো, জটেশ্বরে বাবার ঠাকুরদার মানে আমার ঠাকুরদার বাড়ি ছিল। বাংলাদেশ থেকে এসে ওনারা জটেশ্বরেই নিজেদের বসতি স্থাপন করেছিলেন।
তো জটেশ্বর থেকে বাবা সাইকেলে করে কুচবিহারে যেতেন সেই সময়। মানে অত্যন্ত নিরলস, মানে কঠোর পরিশ্রমী ছিলেন আমার বাবা। ছিলেন বলেই কিন্তু তিনি নিজের চেষ্টায় পড়াশোনা করে আবার স্কুল টিচারও হয়েছিলেন। তার সাথে সাথে তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী একজন ভাগবত পাঠক। গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য চরিতামৃত, এমন কোনো গ্রন্থ নেই যেখানে তার পারদর্শিতা ছিল না। তিনি প্রচুর উনি তীর্থধাম পরিক্রমা করেছেন, আমাদের গুরুদেবের সঙ্গ করেছেন। কিন্তু কিভাবে হলো এই সব? বাবা ক্লাস 9-এ প্রথম গীতা পাঠ করেছিল। সেটা আমাকে বলার সময় বাবা ভীষণ ভাবুক হয়ে যায়। বাবা ঠাকুরদা যখন গত হলেন তখন বাবা নিজে ঘরে বসে ঠাকুরদার জন্য গীতা পাঠ করতেন, ওনার আত্মার শান্তি কামনার জন্য, আর অঝরে কাঁদতেন। এগুলো বাবা আমার সাথে শেয়ার করেছিলেন। আর আমি ভাবতাম, এত কঠোর মানুষটার ভিতরের হৃদয়টা এত নরম, ঠাকুরদার কথা মনে করে উনি একাই কাঁদতেন ঘরের ভিতরে বসে। তো যাই হোক, নরম হৃদয়ের মানুষরা কিন্তু ওপর থেকে দেখতে ভীষণ কঠোর হয়। তার প্রকৃষ্ট উদাহরণ আমার বাবা। তো বিয়ের পরে আমার মার সাথে যখন বিয়ে হলো, তার আগে পর্যন্ত আমার বাবা কিন্তু অদীক্ষিতই ছিল, দীক্ষা ওনার হয়নি। উনি আর 5টা সাধারণ মানুষের মতনই তামসিক আহার করতেন, মানে যেটাকে আমিষ আহার বলা হয়। আর সাধারণ মানুষের মতনই পোশাক আশাক, শার্ট প্যান্ট পরা, সমস্ত ধরনের কালার, মানে স্টাইল সবই করতেন। কিন্তু হঠাৎ করে যখন দাদুর নির্দেশে নিয়ে আমাদের গুরুদেবের সাথে দেখা করতে এসেছিলেন। তো এখানে আমি বলে রাখি, দাদু বলতে আমার মায়ের বাবা, আমার বাবার যে বাবা, ওনাকে আমি কিন্তু ঠাকুরদা বলতাম। তো উনি এটা ভেবে আসেননি যে উনি দীক্ষা নেবেন বা একদম নিজেকে সাত্ত্বিক করে নেবেন, সব কিছু আহার বিহার সব ত্যাগ করবেন। তো বলে না, সদ্গুরুদেবের দর্শন মাত্রই নিজের জীবনের সমস্ত এবং পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। বাবার সাথেও হয়তো তেমনটাই হয়েছিল। সদ্গুরুদেবের দর্শন মাত্র বাবার মধ্যে এমন এক আলোক রশ্মির উদয় হলো, যেটা হচ্ছে গিয়ে মানে অবর্ণনীয়, কথায় বর্ণনা করা মুশকিল। তো উনি সেদিনই দীক্ষা নিয়েছিলেন। তো বাড়িতে এসে যত আমিষ রান্না করা পদ ব্যঞ্জন ছিল, তিনি আমিষের বাসনপত্র সমেত সমস্ত আমিষ রন্ধন করা সমস্ত খাবার দাবার নিজে হাতে ফেলে দিয়েছিলেন। আর নিজে নিজে বলেছিলেন সবাইকে যে আজ থেকে এই বাড়িতে কোনো দিনও আমিষ রান্না করা হবে না, আমি কোনো আমিষ আহার করব না। তো তখন থেকে আমার মা, আমার বাবা নিরামিষাশী হয়ে গেল। গত 45 বছর ধরে কঠোর নিয়ম মেনেই চলেছিলেন, কোনোদিনও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। শুধু তাই নয়, তিনি তার জীবন থেকে সমস্ত রঙকে বর্জন করেছিলেন। তিনি সাদা বস্ত্র পরিধান করতেন এবং শার্ট প্যান্ট, ওয়েস্টার্ন কালচারকে ত্যাগ করে উনি ধুতি পাঞ্জাবিতে চলে এসেছিলেন। তো এটা উনি কখনোই নিজের নিয়ম নিষ্ঠা, মানুষে বলে না হয়তো সেটা হুজুগের মাথায় কেউ কোনো একটা শপথ নিয়ে নিল বা কিছু, কিন্তু সেটা কিন্তু কখনোই হয়নি। গুরুদেবের কৃপায় বাবার মধ্যে যে চেতনাটা এসেছিল, ধর্মের চেতনাটা, সেটা ছিল পুরোপুরি সাত্ত্বিক, তার মধ্যে কখনো ব্যতিক্রম হয়নি। তো ছোট্ট একটা ভিডিওতে বাবার সম্পর্কে যতটুকু পারলাম সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তো আমার বাবার বাড়ির তরফেও ভক্ত মানুষের সমাগম হয়েছে, আর আমার মায়ের বাড়ির তরফেও প্রচুর ভক্ত লোকেরা ছিলেন এবং এখনও আছেন। যেমন আমার মেসোর কথা বলি, মেসো একসময় বাংলাদেশ থেকে প্রচুর স্ট্রাগল করে এসেছিলেন, নিজের চেষ্টায় শিক্ষিত হয়ে স্কুল টিচার হয়েছিলেন। তার সাথে তিনি ছিলেন সেই সময়কার একজন সুনামধন্য কীর্তন গায়ক। অষ্টপ্রহরে তিনি ভীষণ ভালো সঙ্গীত শিল্পী ছিলেন, কীর্তন গাইতেন। তো এখনও তিনি সঙ্গীতটা ধরে রেখেছেন। এই বয়সেও মিশর গানের গলা ভীষণই ভালো। আমার দাদু সেই সময় প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করে, কারণ সেই সময় সবারই জীবন মোটামুটি স্ট্রাগলেই কেটে। বেশিরভাগ মানুষই, পূর্বপুরুষরা আমাদের বিশেষ করে, বাংলাদেশ থেকে আসার সময় প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে, প্রচুর কিছু হারাতে হয়েছে। তা আমার দাদুও ছিলেন একজন অফিসে চাকরিজীবী, তার সাথে তিনি পদাবলী কীর্তন করতেন। আমার দাদুর অসাধারণ পদাবলী কীর্তন, যদি পারতাম একটু রেকর্ড করে শোনাতে আমার ইউটিউবে, আমি তাহলে সত্যি ধন্য হতাম। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো এখন যাই,
আমাদের শ্রী গুরুদেবের সুপুত্রের মুখনিসৃত কিছু ভগবদ্ বাণী শোনানোর চেষ্টা করি। আমার মেয়ে রাধিকার আজকে 1 বছর হয়ে গেল, সে দীক্ষা গ্রহণ করেছিল। তো সেটা আমি আর ইউটিউবে শেয়ার করতে পারিনি, কারণ সব কিছুই আচমকাই হয়ে গেছিলো। কারণ যখন গুরুদেবের কৃপা হয় না, তখন আগের থেকে অত বলে কয়ে কিন্তু হয় না, তাই না? আর জীবনের সব ঘটনা এত প্ল্যান করে তো কখনোই হয় না। তাহলে চলো আমাদের যে শ্রী গুরুদেবের সুপুত্র, মানে আমার রাধিকার শ্রী গুরুদেব, তার সাথে একটু পরিচয় করাই। আর তোমাদেরকে তো আমি দেখালাম আমাদের যে গুরুদেবের আশ্রমের বিগ্রহ, অতীব সুন্দর, যার কোনো তুলনা হয় না। তাহলে চলো যাই। ওই অর্থের দিকটা লোকে ভাবে অর্থের পজিশন, এটা মুখ্য। অল্প সময়ে বেশি জায়গা ঘুরতে। হ্যাঁ, ওই দিন একাদশী, ওরা একাদশী বলে ব্রত তালিকা পাই না, যেখানে মোবাইলে মেসেজ করবা চলে যাবে। এখন ব্যাপার হলো এতগুলো শব্দ করে মন হয়, ম দিয়ে শব্দ, এবার ম দিয়ে আরেকটি শব্দ হয়, তার নাম কি জানো? মৃন্ময়। মৃন্ময় শব্দটি সন্ধি করলে কি হয়? সংস্কৃত আমাদের ময়ট শব্দ, ময় হয় না, ময়ট, মৃন্ময়। এই যে শব্দের বিন্যাস, তার মধ্যে মটা কেন বলছি? নিশ্চয়ই কারণ আছে। এই মৃন্ময়টা দিয়ে দেহ তৈরি হয় পঞ্চভূত দ্বারা, তার মধ্যে মন। এবার ভাগবতে আসে, ভাগবত করেছে তো, দেখেছো তো? সুখদেব গোস্বামী বলেছেন একটি বৃক্ষ মনরূপ একটি, এই বৃক্ষ, এই বৃক্ষের 2টি পক্ষী আছে, শেষে বলেছে। এত কথা বলা যাবে, মুখ্য সার একটি জীবাত্মা আর একটি পরমাত্মা রূপে রয়েছে। তা এই জীবাত্মা পরমাত্মার রূপটি হলো মন। তো দর্শন করলে তোমরা আমাদের শ্রী গুরুদেবের সুপুত্রের সাথে, উনি আরও অনেক অনেক সুন্দর সুন্দর এইভাবে ভাগবতীয় কথা আলোচনা করছিলেন। তো এত কিছু তো আর শেয়ার করতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো এই দেখো, এখানে দুপুরবেলা ভোগের জন্য সবজি আমান্য করা হচ্ছে। আর এখানে হচ্ছে এটা মন্দিরের বা আশ্রমের এটা রসুই ঘর, বা আমরা যেটা আমাদের ভাষায় যেটাকে বলি রান্নাঘর। তো এখন দেখাই তোমাদেরকে আমাদের যে আশ্রমে যে অষ্টপ্রহরটা হচ্ছে তার কুঞ্জটা। আমরা আমাদের ময়নাগুড়িতে বা আশেপাশে এলাকায় যেমন কুঞ্জ দেখি অষ্টপ্রহরে, এই কুঞ্জটা কিন্তু তার থেকে একেবারেই অন্যরকম, তাই না? তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এটা ভীষণই আমার একটু ইউনিক লাগলো, অন্যরকম লাগলো, খুব ভালো লাগলো এটা। তো এখন যিনি কীর্তন গায়ক উঠেছেন, তিনি কিন্তু আমাদেরই গুরুভাই বা আমাদের গুরুদেবের শিষ্য। তো তোমরা দেখতে পারলে কিছুক্ষণ আগে যে যিনি হচ্ছে, যার সাথে দেখা করালাম, আমাদের গুরুদেবের সুপুত্র, পুত্র আর পুত্রী, ছেলে আর মেয়ে হলো পিতার আত্মজ বা আত্মা। সুতরাং পুত্রর সাথে পিতার বা পুত্রীর সাথে পিতার কিন্তু কোনো পার্থক্য নেই। তো আমাদের গুরুদেব আর আমাদের গুরুদেবের পুত্র দুজনেই কিন্তু এক, দুজনের মধ্যে কোনো বিভেদ করলে কিন্তু চলবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। তো আমাদের রাধিকার ভীষণ হচ্ছে গিয়ে সৌভাগ্য যে এতটুকু বয়সে এরকম সদ্গুরুদেবের চরণাশ্রয় হতে পেরেছে, সে দীক্ষিত হতে পেরেছে। আশা করি গুরুদেবের কৃপায় তার আগামী জীবনটা ভীষণ স্বচ্ছন্দে এবং ভালো মতন করে কাটবে, আর রাধা গোবিন্দের শ্রীচরণে প্রেম ভক্তি লাভ হবে, এটাই প্রার্থনা করি নিতাই গৌরীর শ্রীচরণে। তাহলে চলো ছোট্ট করে তোমাদের একটুখানি শ্রবণ করাই যে আমাদের একজন গুরু ভাই কেমন সুন্দর কীর্তন করছেন, লীলা কীর্তন।
সেদিন শুধু বাগান হরে এটা হচ্ছে আশ্রমে যারা দর্শনার্থী আসেন, দূরের যাত্রীরা, তাদের জন্য পুরুষ এবং মহিলা ওনাদের জন্য শৌচালয় বা হচ্ছে গিয়ে ওয়াশরুম যেটাকে বলা হয়। আর মাঝখানে আছে মঞ্চটা তোমরা দেখতে পালে, যেখানে কীর্তন আসর, আর তার চারদিকে আশ্রমের পুরো চত্বরের চারদিকে আছে ছোট ছোট ঘর, যেখানে যাত্রীরা যদি রাত্রি বাস করতে চায়, যে দূরের থেকে এসেছে তারা কীর্তন শুনবে বা কোনো আরও যারা যখন যখন উৎসব হয় তারা যদি থাকতে চায় তো তাদের জন্য সুব্যবস্থাও আছে থাকার। দেখো ওপরে এই দিকে আরও ঘর হচ্ছে, তো নিচেও আছে ব্যবস্থা। এগুলো হচ্ছে গিয়ে আগের পুরনো ঘর, এইরকম ঘর আরও চারিদিকে আছে। তো এখন প্যান্ডেল করা আছে বলে পুরোটা দেখাতে পারলাম না, এখানে যতটুকু দেখাতে পারলাম দেখালাম। তো যদি কেউ এই আশ্রমে আসতে চাও দর্শন করার জন্য, তাহলে তোমরা তুফানগঞ্জ মদনমোহন বাড়ির ঠিকানায় নামবে। যে কোনো বাসচালাকে বললে পরেই সেই মদনমোহন বাড়িতে আসার, সেই যে মন্দিরে আসার রাস্তায় নামিয়ে দেবে। সেই মন্দিরের পেছনেই আছে এই নিতাই গৌড় সংঘ আশ্রম। আমাদের শ্রী গুরুদেবের আশ্রম যত যত জায়গাতে আছে, সেই আশ্রমের নাম হচ্ছে নিতাই গৌড় সংঘ আশ্রম। যদি কেউ দর্শন করতে আসতে চাও অবশ্যই আসতে পারো। দুপুরবেলা ভগবানকে অন্নভোগ দেওয়া হয়ে গেছে, তো এখন ভোগ আরতি শুরু হয়ে গেছে, এখান থেকে শোনা যাচ্ছে। চলো যাই, তোমাদেরকে দর্শন করাই। ভগবানের মধ্যাহ্নের ভোগ দর্শন করলাম, আরতি দর্শন করলাম, শঙ্খজল নিলাম এবং প্রদীপের আশিস নিয়ে এখন বসে পড়লাম মহাপ্রসাদ পেতে। তো মহাপ্রসাদ পেতে পেতেই তোমাদের সাথে আমি এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসি। জয় নিতাই গৌর হরি বল।